চিকিৎসক সংকট পূরণে ৪৮তম বিশেষ বিসিএসে ৩,০০০ নতুন নিয়োগেও ঘাটতি থাকবে প্রায় অর্ধেক। আগের ৪টি নিয়োগ চূড়ান্তের পরামর্শ, আরও ৩,০০০ জন নেয়ার প্রক্রিয়া অনুমোদন। রাজধানীতে বিএডিসির ২০ তলার জমিতে চাষ হয় মাছ, কৃষিকাজ দেখিয়ে বছরে প্রায় অর্ধ কোটি টাকা লুট। স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, জড়িত কর্মকর্তারাও। নানা সংকটে ময়মনসিংহে বিকশিত হচ্ছে না পর্যটন শিল্প। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আবাসিক সুবিধা নিশ্চিতের দাবি। পর্যটক বাড়লে স্থানীয়দের জীবনমান উন্নয়নের আশা। এবং সাইবার হামলার পর ইউরোপের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইটের শিডিউল বিপর্যয়। অনলাইন সেবা ঠিক না হয় বিপাকে লাখো যাত্রী। সন্দেহের তীর রুশ হ্যাকারদের বিরুদ্ধে। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। চিকিৎসক সংকট পূরণে ৪৮তম স্পেশাল বিসিএসে ৩,০০০ নতুন নিয়োগেও ঘাটতি থাকবে প্রায় অর্ধেক। আগের ব্যাচগুলো নিয়োগের গেজেট চূড়ান্ত না হয় পরের ব্যাচ থেকে চলে যাওয়ায় শূন্যতা সৃষ্টি করবে প্রতিটি ব্যাচেই। এমন প্রেক্ষাপটে সরকারের অর্থ, সময় ও শ্রমের অপচয় বন্ধে জট কমিয়ে আনার পাশাপাশি আগের ৪টি বিসিএসের নিয়োগ চূড়ান্ত করার পরামর্শ বিশেষজ্ঞদের। আর ঘাটতি পূরণে ৪৮তম বিসিএসেই ৫,০০০ চিকিৎসক নিয়োগের দাবি থাকলেও তা সম্ভব নয় বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে নতুন করে একটি স্পেশাল ব্যাচে ৩,০০০ চিকিৎসক নিয়োগ দেওয়ার কথা জানান স্বাস্থ্য উপদেষ্টা। বিস্তারিত দেখুন আমার করা রিপোর্টে। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রধান বাধা চিকিৎসক সংকট। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে এক ধাপে বিশেষ বিসিএস এর মাধ্যমে ৩,০০০ ডাক্তার নিয়োগ দিতে চায় অন্তর্বর্তী সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিকিৎসক পদ শূন্য রয়েছে প্রায় ১২,৯৮০টি। সংকট পূরণে ৪৫ থেকে ৪৮ 4টি বিসিএস এর মাধ্যমে নিয়োগ দেওয়া হবে ৬,৯২২ জনকে। কিন্তু ৪৪তম বিসিএস এর গেজেট না হওয়ায় ৩৫তম বিসিএস এর মৌখিক পরীক্ষায় রিপিট পরীক্ষার্থী ২/৩। একইভাবে ৪৬তম বিসিএস এর লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন রিপিট ১২০০ জন এবং ৪৭তম বিসিএস এর প্রিলিতে অংশ নেবেন আগের উত্তীর্ণ পরীক্ষার্থীরাও। এছাড়া ৪৮তম বিশেষ বিসিএস এর ভাইবা প্রার্থীর অর্ধেকই আগের ৩টি বিসিএস এর। এতে চূড়ান্ত গেজেটকালে সিনিয়রিটি সহ বিভিন্ন সুযোগ সুবিধার জন্য ব্যাচ অনুযায়ী আগের বিসিএসে যুক্ত হবেন পরের পরীক্ষায় উত্তীর্ণরা। ফলে সরকারি ঘাটতি পূরণের উদ্যোগ বাস্তবায়ন হবে মাত্র অর্ধেক। বিশেষজ্ঞরা বলছেন জট খুলতে হবে ব্যাচ ভিত্তিক বিসিএস নিয়োগ প্রক্রিয়ার। যদি আগের ব্যাচগুলোতে কোনো জটিলতা থাকে তাহলে সেই জটিলতাগুলোকে আগে নিরসন করা দরকার। নিরসন করে যত তাড়াতাড়ি সম্ভব সেগুলোর গেজেট প্রকাশ করে তাদের নিয়োগের ব্যবস্থা করা দরকার। তাহলে সেটা লজিক্যাল একটা সিকোয়েন্স দাঁড়ায়। সংশ্লিষ্টদের দাবি ৪৮তম স্পেশাল বিসিএসে ৩,০০০ চিকিৎসক নিয়োগ হলেও এর মধ্যে প্রায় অর্ধেক পদ আবারও শূন্য হয়ে পড়বে। এজন্য অতিরিক্ত আরও ২,০০০ নিয়োগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর কাছে স্মারকলিপি দেন পরীক্ষার্থীরা। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে সম্ভব নয়। তবে অনুমোদন দেওয়া হয়েছে নতুন করে ৩,০০০ জনের নিয়োগ প্রক্রিয়ার। আমরা ৩,০০০ ডাক্তার অলরেডি আমরা নিয়েছি, যেটা ৩ বছর হওয়ার কথা সেটা আমরা 7 মাসে আলহামদুলিল্লাহ করেছি। আশা করি অক্টোবরে তারা নিয়োগপত্র পাবে। আরও একটা ৩,০০০ ডাক্তার নেওয়ার জন্য আর একটা ফাইল উত্থাপন করা হয়েছে, এটা আমার পর্যন্ত সাইন হয়ে গেছে। আশা করি এটা জনপ্রশাসনে চলে গেছে, তাতে কিছুটা হলে সমস্যা যেটা আছে সেটার সমাধান হবে। স্বাস্থ্য খাতের উন্নয়নে একদিকে যেমন সংকট দূর করতে হবে টেকনিক্যাল জনবলের, তেমনি নিয়োগ কাঠামো হতে হবে স্বচ্ছ ও প্রভাবমুক্ত, বলছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ। স্যার, আপনাকে এই সময় বাড়িতে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ। আমরা একটু শুরুতেই জানতে চাই যে স্বাস্থ্য খাতের যে সংকট, বড় সংকটের চিকিৎসক, এই চিকিৎসক সংকট পূরণে সরকারের যে নতুন যে পদক্ষেপ ৪৮তম স্পেশাল বিসিএস, সেখানেও ঘাটতির একটি অংশ থেকে যাবে, যেটা আমরা প্রতিবেদনে দেখলাম। আপনি কি মনে করেন যে এর থেকে উত্তরণের পথ কি? দেখুন, আমাদের একটা স্থায়ী সমাধানের দিকে হাঁটতে হবে। আমরা যেভাবে এই বিসিএস বা স্পেশাল বিসিএস এর মাধ্যমে চিকিৎসক নিয়োগ করি, এটা দিয়ে আমাদের সংকট কখনো দূর হবে না। কেন দূর হবে না? কারণ আমাদের যে চিকিৎসকদের যে পুল, প্রায় ৩০,০০০ জনবলে একটা পুল আছে, তারা বিভিন্ন লেয়ারে আছে, তারা রিটায়ারমেন্টে যায় এবং সেই ইমিডিয়েটলি সেই জায়গাটা পূরণ করাটা, এই যে প্রচলিত যে সিস্টেম আছে সেই সিস্টেম থেকে বেরিয়ে না আসতে পারলে এটা সম্ভব না। তাহলে কি করার আছে? আমাদের কিন্তু দেশে এক্সাম্পল আছে, বিশেষ করে আমাদের এখন
স্কুল এবং কলেজগুলোতে বেসরকারি স্কুল, বেসরকারি কলেজ এবং আমার মনে হয় সরকারি স্কুলগুলোতে সম্ভবত যে সেখানে নিবন্ধন পরীক্ষা হয় এবং সেই নিবন্ধন থেকেই রেগুলার ভিত্তিতে যেখানে খালি হয় সেখানে কিন্তু টিচার নিয়োগের সুযোগ আছে। আমরা এই যে এক্সাম্পলটা সেটা কিন্তু আমরা এই স্বাস্থ্যের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। শুধুমাত্র ডাক্তার না, এখানে ডাক্তার, নার্স বা অন্যান্য যে সমস্ত জনবল আছে সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এই এক্সাম্পলটা ব্যবহার করতে পারি, যেহেতু একটা প্রচলিত সিস্টেম দেশে দাঁড়িয়েছে। তাহলে কি করতে হবে? ওখানে যেরকম একটা নিবন্ধন পরীক্ষা হচ্ছে, আমাদের কিন্তু ইয়েতে যেটা হচ্ছে মেডিকেল ফিল্ডে যেটা হচ্ছে ডাক্তারদের ক্ষেত্রে বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন প্রসেস আছে, সেখানে একটা রেজিস্ট্রেশন করা হয়, কিন্তু গ্যাপ যেটা সেটা হচ্ছে সে এই রেজিস্ট্রেশন প্রসেসে কোনো পরীক্ষা নাই। ফলে এখানে সিরিয়ালটা করা যায় না যে আসলে কে কোয়ালিফাইড, কে বেশি কোয়ালিফাইড, কে কম কোয়ালিফাইড। এইটা যদি আমরা সিরিয়ালটা করতে পারতাম, দ্যাট মিনস বিএমডিসি যদি এই পরীক্ষাটা নিতে পারতেন রেজিস্ট্রেশনের সময়, যে আমাদের যেহেতু এখন সরকারি বেসরকারি অনেক মেডিকেল কলেজ আছে, সব যে সমান সেটাও আমাদের বলার সুযোগ নাই, আমরা সেগুলো জানি। তাহলে এটা পরীক্ষা দিয়ে যদি সেটা সিরিয়াল করা যেত এবং সেই সিরিয়াল একটা ভাইবা, তাহলে এই যে 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 নিমারি যে টেস্টটা নিতে হয় সেটার ঝুট ঝামেলা কিন্তু কমিয়ে ফেলতে যায় পারতো। শুধুমাত্র পরবর্তীতে একটা ভাইবার মাধ্যমে সেখানে কারা উইলিং এবং কোথায় যেতে চায় সেরকম একটা পরিস্থিতি করে কিন্তু আমরা এটা নিতে পারতাম, তাহলে এই জটটা দূর করা যেত। কিন্তু প্রবলেম যেটা সেটা হচ্ছে যে বিএমডিসি সেই পরীক্ষাটা চালু করতে পারি নাই। নার্সিং কাউন্সিল কিন্তু পরীক্ষা চালু করেছে, তাদের কিন্তু একটা সিস্টেম আছে। হ্যাঁ, সেখানে কোয়ালিটির গ্যাপ আছে, নার্সিংয়ে যে পরীক্ষা নেওয়া হয় সেটা কোয়ালিটি সম্পন্ন, বাট নার্সিং কাউন্সিল কিন্তু একটা পরীক্ষা নেয় এবং নার্সিং এর ক্ষেত্রে কিন্তু ওইটাকে কোয়ালিটি সম্পন্ন করে সে কিন্তু নার্স নিয়োগের আমরা এই প্রক্রিয়াটা করতে পারি। তো আমি মনে করি যেটা সেটা স্যার এখানে বাধাটা কোথায় একটু যদি বলেন, যে এই যে সিস্টেম নতুন করে বলছেন যে আসলে বিএমডিসিটাকে আমরা সেই রকম শক্তিশালী করতে পারি নাই। এদের একটা পরীক্ষা নিয়ে যে যে তাদেরকে লিস্টিংটা করব, সেই যে একটা শক্তিশালী অবস্থানে সেটা বিএমডিসি কে নিতে পারি নাই। এটাই হচ্ছে যে বাধা, যে এখানে কাঠামো কি হওয়া দরকার স্যার? কোন কোন সংস্থা কিংবা কারা থাকবেন? এই পরীক্ষাটা নেওয়ার জন্য বিএমডিসির যে সক্ষমতাটা দরকার, সেই সক্ষমতাটা তৈরি করার জন্য যে ধরনের কাঠামোগত পরিবর্তন দরকার সেটা কিন্তু করা দরকার। এবং এই পরীক্ষাটা নিলে একদিকে যেটা হবে, এই যে বিসিএস এর নিয়োগের ক্ষেত্রে বা এই যে ডাক্তার নিয়োগের ক্ষেত্রে যে এই যে দীর্ঘসূত্রিতা আছে সেটা কমে যাবে। অন্যদিকে যেটা হবে, পরীক্ষার আরো গুরুত্বপূর্ণ দিক যেটা সেটা হলো যে কোয়ালিটি নিশ্চিত হবে। কারণ এই পরীক্ষায় পাশ করার জন্য তাকে কিন্তু মেডিকেল কলেজে ইন্টার্নির সময় এবং ইন্টার্নির আগে যে পিরিয়ডটা তারা থাকে সেখানে কিন্তু তাদের লেখাপড়া করতে হবে। তাহলে এখানে কোয়ালিটিরও একটা বড় ধরনের কিন্তু ইমপ্রুভমেন্টের সুযোগ রয়েছে যদি আমরা এই পরীক্ষাটা চালু করতে পারি। কিন্তু সেই জায়গাটাই হচ্ছে যে বিএমডিসি উদ্যোগ নেওয়া উচিত এবং আমার মনে হয় যে রাষ্ট্রের সমর্থন থাকা উচিত। এখানে নিশ্চয়ই বাধা আসবে, যারা মেডিকেল প্রফেশন আছে তাদের দিক থেকে বাধা আসবে, কিন্তু তাদেরকে যদি বোঝানো যায় যে লোক এটা কিন্তু আমাদের নিয়োগের প্রক্রিয়াটাকে সহজ করে ফেলবে, কুইক নিয়োগ পাবা। আমাদের দেশে কিন্তু একসময় ছিল যে এমবিবিএস পাস করার পরে তাদের কিন্তু বিসিএস দিতে হতো না, সরাসরি কিন্তু তারা সরকারি চাকরিতে চলে আসতে পারতো, হসপিটালে কিন্তু প্লেসমেন্ট হয়ে যেত যখন আমাদের ডাক্তারদের সংখ্যা কম ছিল। শ্রীলঙ্কা স্টিল এই নিয়মটা রয়েছে, তাদের কিন্তু এরকম সরকারি চাকরিতে কিন্তু তাদের পরীক্ষা দিয়ে আসতে হয় না। তো আমাদের এখানে যেহেতু এখন ডাক্তারের সংখ্যা বেশি, যে পরিমাণ সেক্টরে হয়তো নিয়োগ দেওয়া পোস্ট আছে, সেই জন্য আমাদের এই যে বিএমডিসি যে পরীক্ষা সিস্টেম করে এটা যদি সিরিয়াল করে ফেলতে পারতাম তাহলে কিন্তু এটা সহজে। স্যার একটা বিষয় যে সেটা হচ্ছে যে এবার যে 3000 স্পেশাল, সেখানেও তো একটা ঘাটতি থাকবে। সিনিয়রিটি যখন আগের ব্যাচগুলো চলে যাবে পরীক্ষা দিয়ে সেখানে গেজেট না হওয়ার কারণে, সেক্ষেত্রে এখানেই শিক্ষার্থীদের একটা দাবি ছিল যে আরও 2000 এই 3000 সাথে অ্যাড করা, তাহলে একটা ঘাটতিটা কমে আসে। আপনি কি মনে করেন? আমি একটু মিস করেছি, আপনি যদি কোশ্চেনটা আরেকটু করেন। স্যার 3000 যে স্পেশাল বিসিএস নেওয়া হচ্ছে এবার, সেখানেও ঘাটতি হবে, আরও 2000 এর সাথে নেওয়ার একটা দাবি ছিল শিক্ষার্থীদের। এইটা কতটা নেওয়া সম্ভব কি মনে করেন? স্যার 3000-এর সাথে আরও 2000 শিক্ষার্থী অর্থাৎ ডাক্তার হিসেবে নিয়োগ দেওয়ার একটা দাবি আছে শিক্ষার্থীদের। সেক্ষেত্রে এই প্রক্রিয়াটা সহজ করার কতটা পদক্ষেপ নিতে পারে সরকার? স্যার আপনি যদি একটু বলেন যে নতুন করে যে 3000 নেওয়া হবে, এই 3000-এ আরও বাড়তি জনবল নেওয়া সম্ভব কিনা কি মনে করেন? আমার মনে হয় রিক্রুটমেন্টটা করা হয়, এটা বিভিন্ন দপ্তরে অনুমতি নিতে হয় আর কি। হ্যাঁ, এটা শুধু সরকারের
উচ্চ মহলের সিদ্ধান্ত না, এটা আমরা জানি যে নিয়োগের প্রক্রিয়াটা এটা ডিজি হেলথ থেকে এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যেতে হয়, সেখান থেকে মোপাতে যেতে হয়, সেখান থেকে ফাইন্যান্সে যেতে হয়, অনেকগুলো প্রসেস আছে। কিন্তু সরকার চাইলে সেটা নিতে পারে, কিন্তু সরকার সাধারণত এই প্রসেসটা মেনটেন করে নিতে চায় না। এই প্রসেসটা মেনটেন করতে ক্ষেত্রে নতুন কিন্তু একটা নেওয়ার সুযোগ হয়ে যায়, এবং নতুন নিলে যেটা হয় সেটা হচ্ছে নতুন যারা পাশ করে আসে তাদেরও কিন্তু ইনক্লুশনের সুযোগ থাকে। সরকার সেই জন্য সাধারণত এই একই যেগুলো অ্যাডভার্টাইজড হয়েছে তার বাইরে সাধারণত নিতে চায় না, এবং এটা একটা ব্যাড এক্সাম্পল হয়ে থাকে। পরবর্তীতে যখন এই ধরনের ঘটনা ঘটে তখন এই ধরনের কিন্তু মুভমেন্ট হয়, সেজন্য সরকার সাধারণত এখানে যেতে চায় না। আমি সরকারকে সেটা সমর্থন করি একদিক দিয়ে, যে না, সরকার কুইক যদি আরেকটা ব্যাচ নিয়ে ফেলতে পারে তাহলে সেটাই ভালো। কিন্তু এই আরেকটা ব্যাচ নেওয়াটাও আমি যেটা মনে করি সেটাও কিন্তু আমাদের পার্মানেন্ট সলিউশন না, যেটা আমি আগে বলার চেষ্টা করলাম যে আমাদের একটা পার্মানেন্ট সলিউশনের দিকে যেতে হবে। স্যার, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম স্বাস্থ্য খাতে যে চিকিৎসক সংকট, সেই চিকিৎসক সংকটে যে নিয়োগ এবং বিসিএসতে জট, এ বিষয়ে আমাদের সাথে ভার্চুয়ালি আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ। 568 কোটি টাকা ব্যয়ে গড়মিলের অভিযোগে 27 প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিটিআরসির করা মামলা নিয়ে আপত্তি তুলেছে আইজিডব্লিউ অপারেটরস ফোরাম IOF। তাদের দাবি, এই টাকা তাদের নিজস্ব, তবুও স্বচ্ছতা রাখতে তহবিল সংক্রান্ত যাবতীয় তথ্য বিটিআরসিকে নিয়মিত দেওয়া হয়েছে। এরপরও কোনো ব্যত্যয়ের বিষয়ে জানালে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিত অপারেটররাই, অথচ বিটিআরসি কিছুই জানায়নি বলে দাবি সংগঠনটির। মামলায় মৃত ব্যক্তিকে আসামি করা দুঃখজনক বলে মন্তব্য করেছেন IOF আইনজীবী। শুভ খানের রিপোর্ট। বিদেশ থেকে আসা ফোন কল প্রথমে রিসিভ করে আইজিডব্লিউ অপারেটর, এরপর ICX ও মোবাইল অপারেটরের নেটওয়ার্কের মাধ্যমে সংশ্লিষ্ট গ্রাহকের কাছে কল পৌঁছায়। এই সেবাদাতাদের মার্কেট উন্নয়ন তহবিলের 568 কোটি টাকা ব্যয়ে গড়মিলের অভিযোগে গেল শুক্রবার রাজধানীর গুলশান থানায় 27 প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে বিটিআরসি, যা নিয়ে ব্যাপক আলোচনা চলছে টেলিকম খাতে। মামলার পর আইনজীবীর মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে আইজিডব্লিউ অপারেটররা। তারা বলছে, আন্তর্জাতিক কল থেকে প্রাপ্ত আয়ের 4% অর্থ নিজস্ব মার্কেট উন্নয়ন তহবিলে জমা দেয় সেবাদাতারা। 2015 সালে 7 প্রতিষ্ঠান মিলে IOF গঠনের পর থেকে এই তহবিলের অর্থ ব্যয়ে স্বচ্ছতা বজায় রাখা হয়েছে। তহবিল সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়মিত নিয়ন্ত্রক সংস্থাকে সরবরাহের দাবিও করেছে IOF। তারপরও অর্থ ব্যয়ে অনিয়মের বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা জানালে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো। বিটিআরসির দায়িত্ব ছিল যে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে না দিয়ে, বরং যদি কেউ সত্যিই করে থাকে শুধু তাদেরকে আইডেন্টিফাই করে IOF-কে বলা, আপনারা একটু দেখেন, কিছু হলে আপনারা এই মামলাটা করে দেন, তাহলে IOF নিশ্চয়ই সহায়তা করতো। কিন্তু IOF বা আইজিডব্লিউ অপারেটরসদের কোনো রকমের কোনো নোটিশ না দিয়ে একদম আউট অফ ব্লু করে দিল, এটা ওনাদের উপরে কী ধরনের প্রেশার ক্রিয়েট করবে? 7 প্রতিষ্ঠান নেতৃত্ব দিলেও মামলা হয়েছে সবার নামে। এর মধ্যে মামলার 18 নম্বর আসামি আজিজুল হক মারা গেছেন। বিষয়টিকে দুঃখজনক বলে মন্তব্য করলেন IOF-এর আইনজীবী। যারা টাকাটা নিয়েছে তারা কি করেছে এটা তাদের পার্ট, যারা আইজিডব্লিউ সদস্য তারা টাকা দিয়ে এখন তারাই আবার নাকি আত্মসাৎ করেছে, সেই অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে। এখন ক্ষতিগ্রস্তরা যদি অভিযুক্ত হয়ে যায় তাহলে ওনাদের প্রতিকারটা কোথায়? বিটিআরসি বলছে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত MDS তহবিলে থাকা 631 কোটি টাকার মধ্যে খরচ হয়েছে 625 কোটি 83,52,456 টাকা, যার 95% ঢুকেছে আইজিডব্লিউ লাইসেন্স না থাকা বেক্সিমকো কম্পিউটার্স লিমিটেডের অ্যাকাউন্টে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এবার বন্দর বাণিজ্যের খবর। একদিকে বাংলাদেশি বেশ কয়েকটি পণ্য আমদানিতে রয়েছে ভারতীয় নিষেধাজ্ঞা, অন্যদিকে 3 বছর ধরে ঝুলে আছে আমদানিতে কোটা চুক্তির বাস্তবায়ন। এমন পরিস্থিতিতে পরিসংখ্যান বলছে, গেল অর্থবছরে ভারত থেকে চাল আমদানি বাড়লেও কমেছে গম, ডাল, পেঁয়াজ ও মরিচ সহ বেশ কয়েকটি নিত্যপণ্যের আমদানি। এতে খাদ্য আমদানিতে ঘাটতি তৈরি হয়ে পণ্যমূল্য বাড়ছে বলে দাবি ব্যবসায়ীদের। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য, শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। খাদ্যদ্রব্যসহ দেশের নিত্যপণ্যের বাজার চাহিদা মেটাতে আমদানির সবচেয়ে সহজ গন্তব্য প্রতিবেশী দেশ ভারত। তবে কমছে ভারত থেকে ডাল, চাল, চিনি, আদা, রসুন, পেঁয়াজ আমদানি।
পরিসংখ্যান বলছে 2023-24 অর্থ বছরে যেখানে ভারত থেকে ভোগ্য পণ্যের আমদানির পরিমাণ ছিল 1,08,059 মেট্রিক টন, সেখানে গত বছর তা নেমে আসে মাত্র 34,860 টনে। 2023-24 অর্থ বছরে যে পরিমাণ খাদ্যদ্রব্য এখানে আমদানি হয়েছিল তার তুলনায় 24-25 অর্থ বছরে কিছুটা কম হয়েছে। আমদানি ঘাটতি নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। খাদ্যদ্রব্য বা পচনশীল দ্রব্য আমদানির জটিলতার কারণে অনেক ব্যবসায়ীরা অন্য বন্দর দিয়ে চলে গেছে। আমাদের কিনতে কষ্ট হচ্ছে, সব জিনিসের দাম। পেঁয়াজ ছিল 50 টাকা, এখন 80 টাকা কেজি। এমন অবস্থা থেকে উত্তরণে 2022 সালের ডিসেম্বরে নয়াদিল্লিতে বাংলাদেশ ভারত বাণিজ্য মন্ত্রী পর্যায়ের বৈঠকে যে কোটা চুক্তির আলোচনা হয়েছিল তা কার্যকর ও বাস্তবায়নের তাগিদ দিচ্ছেন ব্যবসায়ীরা। ভারতের সাথে যে কোটা চুক্তি আছে বাংলাদেশে খাদ্যদ্রব্য আমদানির জন্য, সেটা যদি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা যায় তাহলে কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে ভারত থেকে খাদ্যদ্রব্য আসবে। আশা করছি যে আগামী দিনে সরকার দুদেশের সরকারের উচ্চ পর্যায়ে দ্রুত আলোচনা করে বিষয়টি নিষ্পত্তি করবে। বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন গড়ে 300 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়, যার মধ্যে 50 ট্রাকের মতো থাকে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য। সময় সংবাদ, বেনাপোল। পঞ্চগড়ে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথর আমদানি স্বাভাবিক রয়েছে। তবে নেপালে আলু সহ অন্যান্য পণ্য সরবরাহ করা হলেও সেখানকার অভ্যুত্থানের পর থেকে বন্ধ রয়েছে পাট রপ্তানি। বিস্তারিত জানাতে পঞ্চগড়ে বাংলাবান্ধা স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সোহাগ হায়দার। আগেও পঞ্চগড়ের যে 4 দেশীয় সড়কপথের স্থল বন্দরটি রয়েছে বাংলাবান্ধা, এই বন্দরেও আমরা দেখেছি যে আমদানি রপ্তানি কার্যক্রম অনেকটাই স্থবিরতা নেমে এসেছিল। তবে সব সমস্যা কাটিয়ে এই বন্দরটি আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে। আমি জানিয়ে রাখি যে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমানে এই বন্দরটিতে কিন্তু 200 থেকে 250-রও অধিক যে পণ্যবাহী ট্রাক রয়েছে ভারত এবং ভুটান থেকে কিন্তু আমদানি করা হচ্ছে। সব থেকে বেশি কিন্তু পাথর যে রয়েছে সেই পাথরটি আমদানি হয়ে থাকছে। এর পাশাপাশি কিন্তু বাংলাদেশ থেকে নিত্য প্রয়োজনীয় যে সকল পণ্য রয়েছে সেগুলো কিন্তু ভারত সহ নেপালে রপ্তানি হয়ে থাকে। তবে আমরা জেনেছি যে নেপালে সেপ্টেম্বরের শুরু থেকে যে গণ অভ্যুত্থান সেখানকার অভ্যন্তরীণ তার প্রভাবে কিন্তু বাংলাদেশ থেকে যে পাট রপ্তানির বিষয়টি রয়েছে সেটা কিন্তু আটকা পড়েছে। বাংলাদেশ থেকে কোনো রকম পাট বর্তমানে রপ্তানি হচ্ছে না। আমি জানিয়ে রাখি যে বৃহস্পতিবার এই বন্দরটি দিয়ে কিন্তু সর্বশেষ যে পাট রপ্তানির বিষয়টি রয়েছে সেগুলোর রপ্তানি হয়েছে। কারণ আমরা দেখেছি যে গত 1 সপ্তাহের অধিক সময় ধরে কিন্তু এখানে একাধিক ট্রাক পণ্যবাহী ট্রাক কিন্তু এই বন্দরে আটকা পড়েছিল। সেগুলোকে কিন্তু বিশেষ মাধ্যমে কিন্তু বাংলাদেশ থেকে নেপালে রপ্তানি করা হয়েছে এবং বর্তমানে কিন্তু পাট রপ্তানি যে বিষয়টি রয়েছে সেটা কিন্তু এখনো স্থগিত অবস্থায় রয়েছে। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, কর্তৃপক্ষ বলছে যে এই যে পাটের যে মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য তারা আবেদন করেছেন এবং এখনো কোনো নির্দেশনা না পাওয়ায় বাংলাদেশ থেকে পাট রপ্তানি হচ্ছে না। তবে বলে রাখি যে এই পাট রপ্তানি না হলেও কিন্তু বাংলাদেশ থেকে আলু সহ নিত্য প্রয়োজনীয় যে সকল পণ্য রয়েছে নেপালের উদ্দেশ্যে কিন্তু ছেড়ে যাচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই বন্দরটি কিন্তু বর্তমানে একটি কর্মযজ্ঞ চলছে। এখানে কিন্তু পাথর সহ নিত্য প্রয়োজনীয় যে সকল পণ্য রয়েছে সেগুলো কিন্তু আমদানি রপ্তানি হয়, কিন্তু এখানে একটা কর্মযজ্ঞ চলছে। তবে আমরা লক্ষ্য করেছি এই বন্দর এলাকায় কিন্তু যে সকল আমদানি করা ট্রাক রয়েছে সেগুলো কিন্তু দাঁড়ানোর জন্য নির্ধারিত জায়গা না থাকে কিন্তু এখানে একটা যানজট সৃষ্টি হচ্ছে এবং রাস্তার উপর থাকায় কিন্তু একটা দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। তো এ ছিল আমার কাছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর থেকে সর্বশেষ খবর। এখন সরাসরি ছিলাম বাংলা স্থলবন্দরে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির 117 একর জমিতে কাগজে কলমে বীজ উৎপাদন আর গবেষণা দেখিয়ে বছরে হাতিয়ে নেওয়া হয় প্রায় অর্ধ কোটি টাকা। অধিকাংশ জমিতেই বীজ নয়, চাষ হয় মাছ। সময় সংবাদের অনুসন্ধানে মিলেছে এমন প্রমাণ। বিএডিসি প্রভাবশালীদের যোগসাজশে বীজতলার জমি দখলে রেখে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। খলিলুর রহমানের তোলা ছবিতে SM আজিমের রিপোর্ট। অথই জলে টইটুম্বুর বিস্তীর্ণ এলাকা দেখে খাল মনে হলেও এটি বিএডিসির বীজতলার জন্য বরাদ্দকৃত জমি। শুধু বীজ উৎপাদন নয়, এখানেই নাকি বীজ নিয়ে গবেষণাও করেন তারা। জলাশয়ের মধ্যে কিভাবে সম্ভব এমন কার্যক্রম?
দেখা নেই বীজ উৎপাদনের কৃষি সরঞ্জামের। একাধিক নৌকা আর জলের মধ্যে জালদড়ি ইঙ্গিত দিচ্ছে মাছ চাষের। এক প্রান্তে নৌকাযোগে মাছকে খাবার দেওয়ার চিত্র ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়। তাদের সঙ্গে কথা বলতেই বেরিয়ে আসে থলের বেড়াল। কোনো ধরনের বীজ নয়, রীতিমতো তেলাপিয়া, রুই আর পাঙ্গাস মাছের চাষ হয় এখানে। এই মাছটা চাষ করে কে এখানে? না আছে 8-10 জন আছে। কে কে? আমি তো সবারই চিনি না। কারে কারে চেনেন? আমি তো কাজ করতে আইছি, বাবুল ভাই আছে, আহ্বায়ক বিএনপির। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের গাবতলীতে মিরপুর বীজ উৎপাদন খামারের জমি দখলে নিয়ে মাছ চাষে প্রভাবশালীদের চক্রের তথ্য উঠে আসে স্থানীয়দের বক্তব্যে। বাবুলি বীজ ছাড়ছে, এতদিন তো ছাড়ছে জামান, এখন এই বাবুলি মনে হয় ছাড়ছে। সময় সংবাদের হাতে আসা এক ভিডিও ফুটেজে দেখা যায় সে চক্রের কার্যক্রম। স্থানীয় বিএনপি নেতা বাবুল মিয়ার নেতৃত্বে হয়েছে দখল, চলছে মাছ চাষ। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি অভিযুক্ত বাবুল। দখল আর মাছ চাষের বিষয়টি মুঠোফোনে অকপটেই স্বীকার করে নেন তিনি। বলেন তার এ কর্মকাণ্ডে সমর্থন রয়েছে খোদ বিএডিসিরও। বিএডিসির সাথে তো আমাদের কথাবার্তা হয়েছে, মানে এটা বলছে এটা ওরা যখন মাছি ছাইড়ে দিয়েছে, ছাড়া পানি ঢুকে গেছে, মাছ ছাড়া হয়েছে, আর কোনো সামনে ওনাদের ব্যানার ওনারা উঠানো গেছে। এই শুধু এ বছর নয়, এলাকাবাসী বলছে অবৈধ অর্থের বিনিময়ে বিগত বছরগুলোতেও বীজ উৎপাদন ও গবেষণার জায়গাটি ক্ষমতাসীনদের দিয়ে আসছে কৃষি উন্নয়ন কর্তৃপক্ষ। আগে কমিশন আছে না, তাই কমিশন, ওরা 5 বছর খাইছে, জানেন 5 বছর ওরা টাকা দিয়ে খাইছে, মানে বছরে কত টাকা নিব এই একটা ইয়ে আছে, সিস্টেম লেখা আছে। তবে ক্যামেরার সামনে সবকিছু অস্বীকার করলেন মিরপুর বীজ উৎপাদন খামারের প্রধান। মাছ চাষ করছে এটা আমার জানা নাই, আসলে এটা আমি বলতে পারবো না, মনে হয় না, আমি জানি না এটা এই বিষয়ে। তবে কিছুক্ষণ পরেই গোমর ফাঁস করতে থাকেন তিনি নিজেই। নিজেকে অসহায় দাবি করে জানান অবৈধ এ কার্যক্রমে কৃষি বিভাগের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তারাই জড়িত। মাছ চাষের বিষয়টা এটা আমি সিদ্ধান্ত নিই না, এটা উপর থেকে সিদ্ধান্ত নেয়, এবং আমাদের এখানে অভিভাবক আছে, জানেন কিনা, জয়েন্ট ডাইরেক্টর স্যার, যুগ্ম পরিচালক, ওই যে ওইদিকে বসে যুগ্ম পরিচালক, আমি হলো মানে সবচেয়ে ছোট অফিসার এখানে, সিনিয়র সহকারী পরিচালক আমি। উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে উনি সিদ্ধান্ত দেয়। পরে আমরা মাছ চাষের জন্য মানে একটা লিগালি যাওয়ার চেষ্টা করছিলাম, তবে একটা মানে স্যারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ক্রমেই মানে একটা অর্ডার নিয়ে আসে, যে পরে বাতিল করে দেয়। কাগজে কলমে কৃষি উন্নয়ন কর্তৃপক্ষ বছরে শুধু বীজ উৎপাদনের খরচ দেখায় প্রায় 35 লাখ টাকা, তবে বাস্তবে হয় মাছ চাষ। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। সপ্তাহের প্রথম কার্যদিবসে মিশ্র প্রবণতায় চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি লেনদেন। বিস্তারিত জানাতে সরাসরি যাচ্ছে ডিএসসির ওয়েবসাইটে। দর্শক, আমরা যদি একটু দেখি, সেটা হচ্ছে যে আজকের যে লেনদেন সেটি কিন্তু এখন যে অবস্থা সেটি বলা চলে যে প্রায় 11:30 আমরা মিশ্র প্রবণতা থেকে যদি বলি যে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু করেছে ডিএসসির। সেক্ষেত্রে ডিএসসির প্রধান সূচক 14 পয়েন্ট বেড়েছে, 5,464 পয়েন্টে ডিএসসির প্রধান সূচক অবস্থান করছে। এছাড়া 0 পয়েন্ট অবস্থান করে কিন্তু বেড়ে কিন্তু অবস্থান করছে ডিএসসির সরিয়া এবং ডিএসসির 13, অর্থাৎ বিশেষায়িতের সূচক দুটি। সেটি কিন্তু ডিএসসির সরিয়া সূচক অবস্থান করছে 1178 এবং 2107 পয়েন্টে অবস্থান করছে ডিএসসির বিশেষায়িত সূচক ডিএসসির 13। এছাড়া 62,040টি শেয়ার হাত বদল হয়েছে এখন পর্যন্ত, যার বাজার মূল্য আমরা দেখছি 241 কোটি 11 লাখ টাকা প্রায়। এছাড়া 217টি প্রতিষ্ঠানের শেয়ারের দর ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে, 87টি প্রতিষ্ঠানের শেয়ারের দর নিম্নমুখী এবং অপরিবর্তিত রয়েছে 83টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। আমরা যদি শীর্ষ 20টি প্রতিষ্ঠানের ভিতর দেখতে চাই, যে শীর্ষ 20টি প্রতিষ্ঠানের শুরুতে আমরা দেখছি যে এখানে রয়েছে ফারিস প্রিন্টিং প্রতিষ্ঠানটি, তাদের শেয়ারের দর প্রতিটি শেয়ার হাত বদল হচ্ছে 20 টাকা 60 পয়সা ধরে। সর্বোচ্চ ছিল 21 টাকা, অর্থাৎ প্রায় 40 পয়সা নিম্নমুখী অবস্থানে রয়েছে প্রতিটি শেয়ার। এবং এখানে রয়েছে সিপোর্ট, অর্থাৎ আমরা যদি বলি যে সেকেন্ড অবস্থানে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড প্রতিষ্ঠানের শেয়ারের দর প্রতিটি বিক্রি করছে, সেটি দেখছি আমরা 38 টাকা
30 পয়সা দরে, সর্বোচ্চ মূল্য ছিল 38 টাকা 80 পয়সা। এছাড়া 3য় নম্বর অবস্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন, 4 নম্বর অবস্থানে টেকনো ড্রাগ, 5 নম্বর অবস্থানে রয়েছে ইনভয় টেক্সটাইল। তো সব মিলে বলা চলে যে ঊর্ধ্বমুখী প্রবণতায় যে লেনদেন শুরু করেছে ডিএসসি এখন পর্যন্ত সকালে, সেটি শেষ নাগাদ কতটুকু অবস্থা শেষ হবে, বিনিয়োগকারীর কতটুকু আস্থা পাবে, সেটা এখন দেখার বিষয়। তো এই ছিল ডিএসসি সবশেষ। দেখছেন এই সময় বাণিজ্য। ময়মনসিংহের সম্ভাবনা থাকলেও নানা সংকটে পর্যটন শিল্প, কারণ হিসেবে দায়ী করা হচ্ছে সরকারের সদিচ্ছার অভাবকে। স্থানীয়রা বলছেন যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা ও আবাসন সুবিধা নিশ্চিত করা গেলে বাড়বে পর্যটক। ওবায়দুল হকের রিপোর্ট। পাহাড়, প্রকৃতি আর সংস্কৃতির অনন্য মেলবন্ধন ময়মনসিংহ বিভাগের 4 জেলার অসংখ্য পর্যটন কেন্দ্র ভ্রমণ পিপাসুদের আকর্ষণ করলেও এখনও ডানা মেলেনি শিল্পটি। গারো পাহাড় আর আদিবাসী অধ্যুষিত জনপদ শেরপুর ইকো ট্যুরিজম গড়ে ওঠার বিরাট সুযোগ থাকলেও অবকাঠামোগত দুর্বলতায় সেই সম্ভাবনা রয়ে গেছে অপূর্ণ। ঝিনাইগাতির গজনী অবকাশ কেন্দ্রের সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে হাজারো পর্যটক আসলেও দীর্ঘদিনেও এখানে নির্মাণ হয়নি আবাসিক হোটেল মোটেল, নেই ট্যুরিস্ট পুলিশও। এতে দিন দিন পর্যটক শূন্য হয়ে পড়ছে সম্ভাবনাময় এই পর্যটন কেন্দ্রটি। প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে গেলে একটু পাহাড়ে উঠতে হয়। পাহাড়ে উঠতে গেলে যদি মানুষ চিন্তায় হয়, আতঙ্ক থাকে, তাহলে তো লোকজন আসবে না। মোবাইলের টাওয়ারের সমস্যা, লোকজন আইসে শরীর সংসারে বাড়ির পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আমাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী আছে, কর্মী আছে, এর বাইরে পুলিশ কাজ করছে যেন এখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। প্রকৃতির সব সৌন্দর্য যেন ধরা দেয় নেত্রকোনার কলমাকান্দার লেঙ্গুরা গ্রামে। নদী আর পাহাড়ের সৌন্দর্য, চোখ জোড়ানো দুর্গাপুরের সাদামাটির পাহাড় মুগ্ধ করে প্রকৃতি প্রেমীকে, কিন্তু যোগাযোগ ব্যবস্থা নাজুক হওয়ায় বিমুখ হচ্ছেন পর্যটকরা। যাতায়াত ব্যবস্থা বা কোনো থাকার মতো বা খাবারের কোনো ভালো হোটেল বা থাকার মতো কোনো গেস্ট হাউস কোনো কিছুই কিন্তু নাই। দীর্ঘদিনেও জামালপুরে গড়ে ওঠেনি কোনো পর্যটন স্পট, অথচ ভারতের সীমান্তবর্তী বক্সিগঞ্জ লাউচাপড়া পিকনিক স্পটটিও সরকারের পৃষ্ঠপোষকতা পেলে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। পর্যটক আকর্ষণ করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি। এখানে বিনিয়োগ প্রয়োজন। যারা পর্যটন কেন্দ্রে যারা ইনভেস্ট করেন তাদেরকে আমরা যদি ইনভাইট করি এখানে, তাহলে আমরা মনে করি যে এখানে পর্যটন বান্ধব পরিবেশ সৃষ্টি হবে। ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধন ময়মনসিংহ জেলায়। পর্যটন শিল্পে অপার সম্ভাবনা থাকার পরও এখানে নেই যথাযথ পর্যটন বান্ধব পরিবেশ। 2020 সালে জেলার একমাত্র পর্যটন কেন্দ্র হালুয়াঘাটের গাবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র গড়ে তোলা হলেও নানা সংকটে হচ্ছে না বিকাশ। আমরা যতটুকু ভেবে এখানে আসছি, কিন্তু আসলে ওই রকম সৌন্দর্য এখানে নাই। হোটেল মোটেল থাকতো তাহলে হয়তো আমরা এই জায়গায় একজন স্টে করতাম। মানুষ যে আসবে, আসে থাকবে বা যাবে, এই যাতায়াত এবং থাকার কোনো ব্যবস্থা নাই। এই উদ্যোগটা প্রশাসন কোনো সময় গ্রহণ করে না। পর্যটন মন্ত্রণালয়কে বিষয়টা জানিয়েছি, আমাদের পক্ষ থেকে বরাদ্দ পাওয়া গেলে হয়তো সেখানে আমরা একটু বিকশিত করতে পারবো। শেরপুর থেকে শুরু করে ময়মনসিংহ 4 জেলায় পর্যটন শিল্পে অপার সম্ভাবনাকে কাজে লাগাতে হলে প্রয়োজন সরকারের সদিচ্ছা এবং সঠিক পরিকল্পনা, বলছেন পর্যটন সংশ্লিষ্টরা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। নগর পাইকারি মোকামে সব ধরনের চালের দাম বস্তায় 80 থেকে 100 টাকা পর্যন্ত কমেছে। বিস্তারিত জানাতে নওগাঁর পৌর চাল বাজারে আছেন রিপোর্টার এমআর রকি, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। পুরো আগস্ট মাস জুড়ে লাগামহীন চালের বাড়তি দর সাধারণ ক্রেতারা চাল কিনতে এসে বেশ হাপিত্যেসী আমরা দেখছিলাম। তবে সেপ্টেম্বরের এই দ্বিতীয় সপ্তাহে এসে আমরা দেখছিলাম সব ধরনের চালের দরের কিছুটা নিম্নগামী, অর্থাৎ বস্তা প্রতি 100 টাকা বা 120 টাকা পর্যন্ত এখানে আমরা কম দেখছিলাম। বিশেষ করে কাটারি, নাজির, জিরা এবং স্বর্ণপাত চালটি মূলত মোটা জাতের চাল। এই চালটি প্রতি কেজিতে আমরা দেখছিলাম 2 টাকা পর্যন্ত এখানে কমেছে। এবং এই কমার পেছনে ব্যবসায়ীদের যে যুক্তি, তারা বলছেন যে একদিকে এলচিতে বিপুল পরিমাণে চাল আসছে, অন্যদিকে রোপা আউশের যে জাতগুলো ধান গেল প্রায় 20 দিন আগে বা 1 মাস আগে ধানগুলো বাজারে উঠেছে এবং এই ধান মিল পর্যায়ে ক্রাশিং করে বাজার ছাড়া হচ্ছে। ফলে সব মিলিয়ে কিন্তু চালের এই যে বাড়তি
দরের উত্তাপ তা অনেকটা এখন কিছুটা সহনীয় পর্যায়ে বলা যায়, এবং প্রতি কেজিতে প্রকারভেদে 2 টাকা 2.5 টাকা পর্যন্ত, বিশেষ করে যেটা চিকন সরু জাতের যে চালগুলো কাটারি, নাজির, জিরা, এই চালের দর প্রতি কেজি 78 থেকে 82 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছিল। তবে এখন সেটি কিন্তু প্রকারভেদে 77 বা 76 টাকা প্রতি কেজি। অন্যদিকে স্বর্ণা 5 যে চালটি রয়েছে মোটা জাতের চাল, এই চাল বর্তমানে বিক্রি হচ্ছে 57 থেকে 58 টাকা, যেটা 62 টাকা পর্যন্ত আমরা বেচাকেনা করতে দেখেছিলাম গেল 2 সপ্তাহ আগেও। তবে এরকম একটি চালের সহনীয় দর কিছুটা নিচে নেমে আসার কারণে ক্রেতাদের দিক থেকে কিছুটা স্বস্তি আমরা লক্ষ্য করছিলাম। পাশাপাশি মিল পর্যায়ে যেসব ব্যবসায়ীরা ধান মজুত করে রেখেছিলেন তারাও কিন্তু এই মুহূর্তে বাজারে ব্যাপক পরিসরে চাল ক্রাশিং করে ছাড়ার কারণেই চালের এরকম একটি দর অনেকটা নিচে নেমে যাচ্ছে, এমন কথা কিন্তু ব্যবসায়ীদের দিক থেকে বলা হচ্ছে। সব মিলে চালের একটা নিচের দিকে দাম আসার আমরা স্বস্তি কিছুটা ক্রেতাদের দিক থেকে আমরা পরিলক্ষিত বা দেখতে পাচ্ছি। এই ছিল সার্বিক নওগাঁ চালের বাজারের খবর আমার কাছে। চালের দাম কমেছে নওগাঁয়, সরাসরি জানতে ছিলাম সেখানে। চট্টগ্রামে অনুষ্ঠিত হলো শিশু কিশোরদের প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডারের আঞ্চলিক পর্ব। শনিবার নগরীর কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে ছবি আঁকা, নাচ, গান, অভিনয়, আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতায় অংশ নেয় বিভিন্ন স্কুল ও কলেজের প্লে থেকে শুরু করে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে সারা দেশে 100টি আঞ্চলিক পর্ব শেষে ঢাকায় আয়োজন হবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। সেখানে 3টি চ্যাম্পিয়ন শিক্ষা প্রতিষ্ঠান পাবে 1টি করে কম্পিউটার। সেরা 3 অলরাউন্ডার প্রত্যেকে পাবেন 15 লাখ টাকার শিক্ষাবৃত্তি। বিভিন্ন পর্যায়ের বিজয়ীরাও পাবেন 1 কোটিরও বেশি টাকার উপহার ও শিক্ষাবৃত্তি। গ্র্যান্ড ফাইনালে 3টি গ্রুপের ফার্স্ট ও সেকেন্ড রানার্স আপ পাবেন 5 লাখ ও 3 লাখ টাকার শিক্ষাবৃত্তি। মার্কস অলরাউন্ডারের পরবর্তী পর্ব অনুষ্ঠিত হবে কুমিল্লা ও নোয়াখালীতে। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ঢাকা বিশ্ববিদ্যালয় জার্মানির OTH এমবার্গ ওয়েডেন এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জলবায়ু পরিবর্তন ও উন্নয়ন শীর্ষক গোলটেবিল আলোচনা সভা। আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি সম্মেলনের অংশ হিসেবে শনিবার এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে নীতি প্রণেতা, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও শিল্প প্রতিনিধিরা অংশ নেন। তারা বাংলাদেশের জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। গোলটেবিল আলোচনায় বক্তারা জানান, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একক উদ্যোগ নয়, বরং শিক্ষাবিদ, শিল্প, নীতি প্রণেতা ও উন্নয়ন অংশীদারদের মধ্যে শক্তিশালী সহযোগিতা প্রয়োজন। দেশের বাজারে অটো 3 মডেলের 2টি নতুন গাড়ি বাজারে নিয়ে এলো বিশ্বসেরা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BYD। স্ট্যান্ডার্ড রেঞ্জের দাম 49,90,000 টাকা আর এক্সটেন্ডেড রেঞ্জের দাম পড়বে 55,90,000। পরিবেশক প্রতিষ্ঠান রানারের দাবি, প্রতি কিলোমিটারে জ্বালানি খরচ পড়বে মাত্র 2.5 টাকা। দেশের বাজারে বিশ্বসেরা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BYDর নতুন সংস্করণ। গাড়িটিতে রয়েছে 100 কিলোওয়াট ক্ষমতার বৈদ্যুতিক মোটর। বলা হচ্ছে মাত্র 10 সেকেন্ডেই 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে SUV সেগমেন্টের এই গাড়ি। 5 সিটের এই গাড়িটিতে নিরাপত্তার জন্য রয়েছে 7টি এয়ারব্যাগ ও অটো ব্রেকিং সিস্টেম। থাকছে ফুল মাল্টিমিডিয়া ডিজিটাল স্ক্রিন ও সানরুফ সুবিধা। BYD অ্যাটো 3 স্ট্যান্ডার্ড রেঞ্জের দাম 49,90,000 আর এক্সটেন্ডেড রেঞ্জের দাম পড়বে 55,90,000 টাকা। এটা আমরা বলছি অল নিউ অ্যাটো 3, কিন্তু প্রাইসিংটা কিন্তু আগের প্রাইসই থাকছে। গাড়িটির 12 ভোল্টের উচ্চ প্রযুক্তির ব্যাটারি 30 থেকে 80% চার্জ হতে সময় নেবে মাত্র আধা ঘন্টা, আর একবার পূর্ণ চার্জে পাড়ি দেওয়া যাবে 420 কিলোমিটার পর্যন্ত। প্রতি কিলোমিটারে জ্বালানি খরচ পড়বে মাত্র 2.5 টাকা। আমরা মোটামুটি 6টা প্লেসে আমরা চার্জিং ইনফ্রাস্ট্রাকচার এনশিওর করেছি। আগামী 2 মাসের ভিতরেই সাউথটা কভার করতে যাচ্ছি উইথ DC এবং AC। তেলের গাড়িগুলো প্রতি কিলোমিটারে শহরে খরচ করছে 15 থেকে 16 টাকা কমপক্ষে, সেখানে অ্যাটো 3 খরচটা কিন্তু প্রতি কিলোমিটার 2.5 টাকার নিচে। শনিবার দেশের বাজারে এই গাড়ির উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে BYDর পরিবেশক রানার গ্রুপের চেয়ারম্যান জানান, দেশের বাজারে পরিবেশ বান্ধব গাড়ি ক্রেতাদের নাগালে রাখতে কাজ করার কথা। 2 হুইলার, 3 হুইলার, 4 হুইলার, ইভেন কমার্শিয়াল ভেহিকেলকে সব কিছুই আমরা ইকোনমিক্যাল এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি
প্রোডাক্টের দিকেই আমরা যাচ্ছি। দেশের বাজারে 4টি রঙে পাওয়া যাবে এসইউভি দুটি, ব্যাটারি ও মোটরে 8 বছরের ওয়ারেন্টি পাবেন ক্রেতারা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। জার্মানি সহ ইউরোপের বিভিন্ন বিমানবন্দরে চেক ইন ও বোর্ডিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কলিন্স অ্যারোস্পেসের ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে। এতে যুক্তরাজ্য ইউরোপের সঙ্গে বিভিন্ন দেশের শত শত ফ্লাইট বাতিলে চরম বিপাকে পড়েছেন লাখো যাত্রী। বিটু ওরা রিপোর্ট। শুক্রবার রাত 10টার সময় আকস্মিক সাইবার হামলায় অচল হয়ে পড়ে জার্মানি সহ যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশের বিমানবন্দর। সাইবার অপরাধীদের হামলার কারণে লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন ব্রান্ডেনবুর্গ সহ বেশ কয়েকটি বিমানবন্দরের চেক ইন সিস্টেম অচল হয়ে যায়। এতে কয়েকশো ফ্লাইট বাতিল করা হয়। সময় মতো চেক ইনের পর নিজেদের গন্তব্যে পৌঁছতে না পেরে রাতভর বিমানবন্দরে কাটাতে হয় লাখো যাত্রীকে। হামলার পরপরই এক বিবৃতিতে বিমানবন্দরের সিস্টেম পরিচালনাকারী প্রতিষ্ঠান কলিন্স এয়ারোস্পেস জানায়, প্রযুক্তিগত ত্রুটির কারণে সেবা ব্যাহত হচ্ছে। তবে পরে স্বীকার করা হয়, সাইবার হামলার ফলে চেক ইন ও বোর্ডিং সেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে সংস্থাটি জানায়, এর প্রভাব পড়েছে একাধিক দেশের এয়ারলাইন্স ফ্লাইট সূচিতে। লন্ডন, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দর কর্তৃপক্ষ এরই মধ্যে যাত্রীদের ফোনে বার্তা প্রদানের মাধ্যমে ফ্লাইট বাতিলের বিষয়টি অবহিত করেছে। ব্রাসেলস বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, অনলাইনে চেক ইন বন্ধ থাকলেও অফলাইন পদ্ধতিতে বিমান যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে জার্মানি সহ ইউরোপের বিভিন্ন বিমানবন্দরগুলোতে কমপক্ষে 10টিরও বেশি সাইবার হামলার ঘটনায় সাইবার অপরাধীদের শনাক্ত করতে ব্যর্থ হয় আইনশৃঙ্খলা বাহিনী। প্রযুক্তি যতই উন্নত হচ্ছে, সাইবার অপরাধীদের কার্যক্রম ততই বাড়ছে। তাই এই মুহূর্তে তথ্য প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ অপরাধ বিশেষজ্ঞদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। চিকিৎসক সংকট পূরণে 48তম বিশেষ BCS-এ 3000 নতুন নিয়োগেও ঘাটতি থাকবে প্রায় অর্ধেক। আগের 4টির নিয়োগ চূড়ান্তের পরামর্শ, আরও 3000 জন নেয়ার প্রক্রিয়ার অনুমোদন। এবং রাজধানীতে বিএডিসির 20 তলার জমিতে মাছ চাষ, কৃষিকাজ দেখিয়ে বছরে প্রায় অর্ধ কোটি টাকা লুট। স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, জড়িত কর্মকর্তারাও। এই ছিল সময় বাণিজ্যে। সময় সংবাদের সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ কাজল। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন।